বিরামহীন বৃষ্টিতে থই থই গোটা রাজধানী, জলজট যানজটে দুর্বিপাকে ঢাকাবাসী। পুরা গ্রিন রোড, কাটলা বাগান এই অঞ্চলে ডুবে গেছে পানি দিয়ে। এখন আমার পরীক্ষা ছিল আজকে, তো আমি সকালবেলা রওনা দিয়েছি তখন থেকে দেখছি কোমর পর্যন্ত পানি। শিক্ষা প্রতিষ্ঠান ও দোকানে পানি। 15-16 বছরে এত পানি দেখে নেই, মানে আমরা আজকে যেটা দেখতেছি। পুরো ঢাকা শহর চলে গেছে স্যার, আমরা বিপদের মধ্যে আছি স্যার। মানুষের জীবন ও সম্পদ রক্ষায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা। পার্বত্য অঞ্চলে এখনো চরম দুর্ভোগে মানুষ। ঘর বাড়ি তলাই গেছে, এজন্য আমরা বান্দরবান শহর মডেলে এখানে এসে আশ্রয় নিছি। রান্না করতে পারতেছি না, এখন খাবারও কম দিচ্ছে। 8 জেলায় বন্যা পরিস্থিতির আরো অবনতি, মৃত্যু ঝুঁকি নিয়ে পাহাড়ে বসবাস স্থানীয়দের। হান্দাল আইলে তো হইলে পারে আমাদের এখানে যেটা আশ্রয়কেন্দ্র আছে, এখানেও তো পাহাড় ধসে পড়ছে, কোথায় যাবো? সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারকে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং সেনা প্রধানের শেষ শ্রদ্ধা। জানাজা শেষে সংসদ প্রাঙ্গণে দাফন। স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ নেই দণ্ডিত শেখ হাসিনার। ভারত সরকারের হস্তান্তরে গ্রেপ্তার হয়েই আসতে হবে বললেন চিফ প্রসিকিউটর। এক সরকার আরেক সরকারের কাছে হ্যান্ডওভার করবে, অথবা তিনি যদি অন্য কোন প্রক্রিয়া হলে পুলিশের হেফাজতে যাবে। ৭৯,০০০ শিক্ষার্থী পেল প্রাথমিক বৃত্তি, ট্যালেন্ট পুল ৩২,৯৬৫। সব পাঠ্যপুস্তক নির্ভুল করার আশা শিক্ষামন্ত্রী। মুজিব বর্ষ ঘিরে ১,০০০ কোটি টাকা ব্যয় করেছে বিগত সরকার, সংসদে বললেন অর্থমন্ত্রী। মুজিব বর্ষ পালন উপলক্ষে সর্বমোট ৯৮২,৯১,৯৪,৭৪,০০০ কোটি টাকা ব্যয় করেছে মাননীয় স্পিকার। ঋণ কর্মসূচির জন্য IMF এর সাথে। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ, আমি তাসনিম অর্থী। দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। বিরামহীন বৃষ্টিতে থই থই গোটা রাজধানী। প্রধান সড়ক থেকে অলিগলি, উঁচু কিংবা নিচু এলাকা, জলজট সবখানেই। কোথাও হাঁটু পানি, কোথাও কোমর সমান। নগরীতে এমন প্রবল বর্ষণ শেষ কবে হয়েছে তা মনে করাই মুশকিল। বরাবরের মতো জমে থাকা পানি নেমে যেতে এবারও অপেক্ষা ঘন্টার পর ঘন্টা। রাজধানীর অভিজাত এলাকা বনানী, সড়ক জুড়ে যানবাহন নয়, আজ শুধু পানির রাজত্ব। এবার একটু পাখির চোখে দেখা যাক, দৃশ্যটা অবাক করার মতো। মিরপুরে চোখ ফেরালেও অথই জলজটের দৃশ্য, কোথাও হাঁটু পর্যন্ত, কোথাও কোমর সমান। অনেক কিছুই চেঞ্জ হচ্ছে, কিন্তু এই বিষয়ের কোনো সমাধান হচ্ছে না বাংলাদেশে। আসলে কবে হবে বা আদৌ হবে কিনা তা আমরা আসলে জানি না, বলে বুঝাইতে পারবো না আমরা যে কত অসহায়ের মতো আছি। পানিতে তো আমাদের অনেক কষ্ট হইতেছে। অ্যাকচুয়ালি মনে করেন যে চাকা চুক্কা গাতায় পয়লা ভাঙ্গা যাইতেছে গা। ধানমন্ডি পান্থপথ এলাকা, প্রধান সড়ক তো বটেই, জলমগ্ন অলিগলিও। ব্যস্ত এলাকা, কর্মময় দিন, তাই যাতায়াত হয়ে পড়ে বড্ড কঠিন। বিভিন্ন সমস্যা নিয়ে আমরা আছি। আসলে যদি পানি নিষ্কাশনের ওইভাবে সুব্যবস্থা থাকতো তাহলে হয়তো এই সমস্যাগুলো হতো না। আমাকে ঘরে দুয়ারে কোনো মিন যাওয়ানোর কোনো সুযোগ নাই, পানি পুরা ঘর ডুবিয়া গেছে গিয়া। কিছু দূর এগোলে রাজধানীর নিউ মার্কেট এলাকা, সেখানেও জল থই থই। যারা গেছেন ফিরেছেন দুর্বিপাকের অভিজ্ঞতা নিয়ে। প্রতিবারে তো কি হয়, কোনো কাজ তো হইতেছে না, কাজ সুন্দর করে করতেছে বাটাবার হেই। পল্টন, মতিঝিল, পুরান ঢাকা, ভারী বৃষ্টির পানি জমেছে সবখানেই। যেন বন্যা কবলিত এলাকার অস্থায়ী এক চিত্র রাজধানী জুড়ে। ভরাট হয়ে আছে জলাশয় ও খালগুলো, কাটেনি ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতাও। জমে থাকে পলিথিন সহ নানান বর্জ্য, সঙ্গে যোগ হয়েছে অপরিকল্পিত নগরায়ন। উন্নয়নের প্রকল্প আসে আর যায়, যেখানে সমন্বয়হীনতা আর অনিয়ম দুর্নীতির খবর প্রতিদিনের। এসবের জাতাকলে পড়ে ঢাকার জলজটের পানি দ্রুত নেমে যাওয়ার ব্যবস্থা এখনো অনেকটাই অকার্যকর। শেখ জায়েদ, নিউজ 24, ঢাকা। ঘুম থেকে ওঠার আগেই পানির নিচে গোটার রাজধানী। তাই সপ্তাহের প্রথম কর্মদিবসে ঘর থেকে বেরিয়েই বিপর্যস্ত দশায় পড়েন কর্মজীবী ও খেটে খাওয়া মানুষ। সড়কে যানবাহন পাওয়া হয়ে পড়ে কঠিন, দুর্ভোগ পৌঁছায় চরমে। দু একটি যানবাহন যা পাওয়া গেছে তাতেও গুনতে হয়েছে বাড়তি ভাড়া।
পানির থাকার কথা জলাধারে, কিন্তু রোববার যেন তার ঠিকানা ছিল রাজধানীর রাস্তাঘাট আর অলিগলিতে। রাত থেকে টানা বৃষ্টি, তাতেই জলাবদ্ধ চারদিক। রোববার সকাল থেকেই রাজধানীর গ্রিন রোড সড়কটি রূপ নেয় ছোটখাটো একটি খালে। কোথাও কোমর সমান পানি, কোথাও বা বুক সমান পানি অতিক্রম করে যেতে হয় পথচারীদের। সপ্তাহের প্রথম কর্মদিবসে প্রকৃতির এমন বৈরী আচরণে জনজীবনে নেমে আসে চরম ভোগান্তি। কোমর পর্যন্ত পানি, তো এমন অবস্থায় তো পরীক্ষা দিতে যাওয়া যায় না। গ্রিন রোড, কাটলা বাগান এই অঞ্চলটা ডুবে গেছে। হঠাৎ জলাবদ্ধতায় ভোগান্তির শিকার হন রাজধানীর সব এলাকার মানুষ। কোথাও কোথাও রাস্তাঘাট পেরিয়ে বাড়িঘর এবং দোকানপাটেও ঢুকে পড়ে পানি। আর এখন নাই, খালি পানি পানি। পুরো ঢাকা শহর চলে গেছে স্যার, আমরা বিপদের মধ্যে আছি স্যার। জলজটের সঙ্গী হয় যানজট। গতি কমিয়ে চালাতে হয়েছে যানবাহন, আর ইঞ্জিনে পানি ঢুকে মাঝ রাস্তাতেই বিকল হয়ে যায় অনেক গাড়ি। বেড়ে যায় ভাড়া, হাঁটু পানি মারিয়ে পায়ে হেঁটেই রওনা হন অনেকে। পানি আটকে গাড়ি বন্ধ হয়ে গেছে, ইঞ্জিন ব্যাটারি চালিত যেগুলো তো আসেই না, প্যাডেলগুলো একটু আসে। রিক্সা ভাড়া এখন ডাবল হয়ে গেছে, 100 টাকার ভাড়া 200 টাকা হয়ে গেছে। আবহাওয়া অফিস জানিয়েছে রোববার ভোর থেকে রাজধানীতে প্রথম 6 ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে 82 মিলিমিটার। পূর্বাভাস বলছে সোমবারও আছে বৃষ্টির শঙ্কা। ঢাকার যে একটা অতি ভারী বর্ষণ, এটা কালকে থেকে কমে যাবে, তবে একেবারে পুরোপুরি ক্লিয়ার হবে না, 3-4 দিন কন্টিনিউ করবে। বৃষ্টি আর জলাবদ্ধতার কারণে ছুটি ঘোষণা করা হয়েছে রাজধানীর অনেক শিক্ষা প্রতিষ্ঠানে। স্থগিত করা হয়েছে ক্লাস এবং পরীক্ষা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। রাজধানীর জলাবদ্ধতার সবশেষ খবর জানাতে আশকোনা থেকে যুক্ত আছেন সহকর্মী মাসুদা লাবণী। সারাদিন অঝোর বৃষ্টিতে আসলে আশকোনাতে জলজটের কি অবস্থা দেখছেন? মানুষের দুর্ভোগের কি চিত্র? এখন রাত 10টা বাজে এবং রাজধানীর প্রধান সড়কগুলো থেকে পানি নেমে গেলেও কিন্তু যে আশপাশে বিভিন্ন এলাকাগুলো আছে সেগুলো কিন্তু বেশিরভাগ এলাকাতেই এখনো পানি আছে এবং রাজধানীর বেশ কিছু জায়গা আমি ঘুরেছি। বিকালের দিক থেকে পানি নামতে শুরু করলেও কিন্তু যে প্রধান সড়ক বাদে যে বিভিন্ন আবাসিক এলাকাগুলো আছে সেগুলো কিন্তু এখনো পানি আছে এবং সাধারণ মানুষের ভোগান্তি কিন্তু চরমে। যেহেতু আজকে রবিবার, অফিসগামী মানুষ সকাল থেকেই ভোগান্তিতে পড়েন এবং তীব্র যে যানজট সেটি কিন্তু প্রধান সড়কগুলোতে এখনও আছে এবং প্রধান সড়কে যদিও পানি নেই, কিন্তু প্রধান সড়কের পাশে রাজধানীর বিভিন্ন এলাকাতে এখনও পানি আছে এবং মানুষজন যেটি বলছেন যে এই যে দীর্ঘদিনের পানি নিষ্কাশনের যে অব্যবস্থাপনা এটিকেই তারা দায়ী করছেন এবং এই পানিগুলোতে কিন্তু ড্রেনের যে বর্জ্য সেগুলো মিশে কিন্তু মানুষজনকে যদিও আসলে এভাবেই চলাচল করতে হচ্ছে, তারপরেও কিন্তু দুর্ভোগের কথা বলছেন তারা। এবং আজকে আবহাওয়া অফিস থেকে আমরা যেটি জানতে পেরেছি 24 ঘন্টায় 175 মিলিলিটার বৃষ্টিপাত হয়েছে এবং আগামীকালকেও বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে। এবং ঢাকাতে কিন্তু আজকে স্মরণকালের যে রেকর্ড বৃষ্টি সেটি আসলে রেকর্ড করা হয়েছে এবং আজকে সারাদিনই পুরো ঢাকা শহর জুড়েই যে তীব্র যানজট সেটি ছিল এবং সাধারণ মানুষজনের ভোগান্তি ছিল। বিশেষ করে অফিসগামী মানুষ বা যারা স্কুল কলেজে যাচ্ছিলেন তারা কিন্তু আসলে সারাদিন যানজট সেই যানজট ছাড়াও যে বৃষ্টি, সেই বৃষ্টির ভোগান্তি নিয়েই সব কার্যক্রম তাদের নিত্য যে কার্যক্রম সেগুলো চালিয়েছে। তবে এই জলাবদ্ধতা সারাদিনের মতো কিন্তু এখন রাত তো আছে, বিভিন্ন এলাকাতে আছে, রাজধানীতে এখনো। তো অর্থেই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে মাসুদা লাবণী, আমাদেরকে জানাচ্ছিলেন আশকোনা থেকে। এদিকে জলাবদ্ধতায় স্থবির রাজধানী নিউ মার্কেটের ব্যবসা বাণিজ্য। সকাল থেকেই টানা বৃষ্টিতে তলিয়ে যায় অধিকাংশ দোকানপাট। বিকেলে সীমিত আকারে ব্যবসা কার্যক্রম শুরু হলেও নেই ক্রেতার দেখা। বিস্তারিত রিপোর্টে। রাজধানীর নিউ মার্কেট ক্রেতাদের পদচারণায় মুখর থাকে এখানকার বিপণী বিতানগুলো। টানা বৃষ্টিতে জলাবদ্ধতার ফলে অধিকাংশ ব্যবসায়ী খুলতে পারেনি দোকান। মুষ্টিমেয় কয়েকজন বিকেলে বসলেও সময় কেটেছে ক্রেতাশূন্য অবস্থায়। এক সপ্তাহ যাবত বৃষ্টি বাদল হইতেছে, আমরা তো ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না, সব তলিয়ে গেছে। আমরা কি করে খাবো? এলে দোকান খুলছি, বৃষ্টি বাদল হলে কাস্টমার কম। আজকে খুবই খারাপ গেছে। ক্রেতারা জানান জরুরি প্রয়োজনে জলজট মারিয়ে এসেছেন তারা। প্রয়োজনের কারণে বৃষ্টি হইলেও বেরোতে হচ্ছে আর কি। ওয়েদার যেমনই হোক না কেন, মানুষের কেনাকাটার চাহিদা এটা তো শেষ নেই। সবসময় আসা যায় না, আজকে যেমন বৃষ্টির জন্য ছুটি পাইছে এই জন্য আসছি। কোমর পর্যন্ত পানি আছে, তো দরকার তো আমাদের মার্কেটে শপিংয়ে আসছি। টানা কয়েকদিনের অব্যাহত বৃষ্টিতে ব্যবসায় মন্দাভাবের কথা জানান নিউ মার্কেটের ব্যবসায়ীরা।
মাইদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যা, পাহাড় ধস এবং জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন ও সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসা সেবা নিশ্চিত এবং পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা এবং সমন্বয়ের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার দুপুরে সচিবালয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের 8 বিভাগের বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন সহ মাঠ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় তিনি একথা বলেন। ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত ত্রাণ সামগ্রী, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, শিশু খাদ্য এবং প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দেওয়ারও নির্দেশ দেন তিনি। এর আগে সচিবালয়ের এক বৈঠকে ধানমন্ডি ও গুলশান লেকের সংস্কার এবং আধুনিক সোয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের প্রকল্পগুলো পর্যালোচনা করেন। সপ্তাহের প্রথম কর্মদিবসে মুষলধারে বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতা পুরো রাজধানী জুড়ে। সড়ক, অলিগলির কোথাও হাঁটু সমান, আবার কোথাও কোমর সমান পানি। এমনভাবে স্থবির শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে ব্যতিক্রমী চিত্র। নগরবাসীর যাতায়াত স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশ সদস্যরা। বৃষ্টি, জলজট উপেক্ষা করেই নিরলস কাজ করেছেন তারা। টানা বৃষ্টিতে রাস্তায় পানি জমে জলাবদ্ধতা। এমন পরিস্থিতিতে খুব জরুরি প্রয়োজন ছাড়া রাজপথে নামেননি নগরবাসী। খুব নিরুপায় হয়ে যারা বাইরে বের হতে বাধ্য হয়েছেন তাদেরকে পড়তে হয়েছে যানজটের কবলে। ভোগান্তিতে পড়া সেই নগরবাসীর যাতায়াত নির্বিঘ্ন করতে ঠিকই রাস্তায় দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশ সদস্যরা। দীর্ঘ সময় ধরে টানা বৃষ্টিতে তাদের দায়িত্ব পালন থেকে নিবৃত্ত করতে পারেনি। বৃষ্টিতে তো অবশ্যই ভিজে, সাঁতার কতই মানে দেখলেন তো পানি এক হাঁটু হয়ে গেছিল। বৃষ্টিতে অনেক সময় ভিজে যায়, ভিজাতে গেলে পোশাক 2 সেট নিয়ে আসা লাগে, 1 সেট ভিজে গেলে আরেক সেট পরি আর কি। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগীবাহী অ্যাম্বুলেন্স সবার যাতায়াত নির্বিঘ্ন করতে নিরলস কাজ করে যাচ্ছেন। প্রচুর পানি জমছে আর কি, সব ম্যাক্সিমাম রাস্তাঘাট দেখা যাচ্ছে নিচে চলে গেছে, কিন্তু আমাদের ট্রাফিক সেবা কিন্তু থেমে নেই। আমরা এটা কন্টিনিউয়াস রাখতে হচ্ছে, আমাদের বিশ্রাম নেওয়ার সুযোগ নেই, যদিও কষ্ট হচ্ছে, তারপর আমরা চেষ্টা করছি। জলাবদ্ধতায় ড্রেনের ময়লা, নোংরা, দুর্গন্ধ সব মিলেমিশে একাকার। দায়িত্ব পালনের পুরোটা সময় তাদের এমন পরিবেশে কাটাতে হয়। রাশেদ জায়হান, নিউজ 24, ঢাকা। টানা ভারী বৃষ্টি এবং উজানের ঢলে উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। 7 দিন ধরে দুর্বিষহ জীবন পার করছেন লাখ লাখ মানুষ। বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক যোগাযোগ। পর্যাপ্ত ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ বানভাসীদের। চট্টগ্রাম বিভাগে ভয়াবহ বন্যা ও পাহাড় ধসে এ পর্যন্ত 50 জনের প্রাণহানি এবং প্রায় 9 লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে বিভাগীয় কমিশনার অফিস। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে আজও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এখানকার বিস্তীর্ণ এলাকা এখনও পানির নিচে। সাতকানিয়া উপজেলায় 4 লাখের বেশি মানুষ পানিবন্দী। দুর্গত এলাকায় তীব্র খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। আবার আমাদের এখানে পৌঁছেনি। কক্সবাজারে পানিবন্দী লাখো মানুষ। বন্যা কবলিত কিছু এলাকায় পানি নামতে শুরু করলেও অধিকাংশ এলাকা এখনও পানির নিচে। একই চিত্র বান্দরবানে। ঘরবাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় পরিবার পরিজন নিয়ে আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন অনেকে। তবে পর্যাপ্ত ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ তাদের। আমাদের বন্যায় ঘরবাড়ি তলায় গেছে, এজন্য আমরা বান্দরবান শহর মডেলে এখানে এসে আশ্রয় নিছি। রান্না করতে পারতেছি না, এখন খাবার কম দিচ্ছে। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পানিবন্দী প্রায় 30 গ্রামের মানুষ। খাগড়াছড়ির মহাছড়ি উপজেলা সহ বিভিন্ন এলাকায় পানিবন্দীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করছেন সেনাবাহিনী। পানির কারণে তারা আবার আমাদের কাছে আসতে পারতেছে না বা চিকিৎসা সহায়তা নিতে পারতেছে না। তাদের এই চিকিৎসা সহায়তা তাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আজকে আমাদের মহাছড়ি জোনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ চিকিৎসা ক্যাম্পেইন করা হচ্ছে। মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। মনু, ধলাই, কুশিয়ারা ও জুরি নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পাহাড় থেকে নেমে গেলে ঘর ভেঙে দিতে পারে পাহারাদাররা, লুট হয়ে যেতে পারে শেষ সম্বলটুকু। তাই মৃত্যু ঝুঁকি থাকলেও পাহাড়ে বা তার পাদদেশে তৈরি করা ভিটা ছাড়তে চায় না মানুষ। পরিবেশবাদীরা বলছেন পাহাড় কাটা, দখল, রাজত্ব ধরে রাখার প্রশাসনের উদাসীনতার কারণে হচ্ছে পাহাড় দখল। তাদের তৎপরতা দেখা যায় শুধু বর্ষা এলে। মেহেদি হাসান সুমনের ক্যামেরায় নাইমাল জিকো জানাচ্ছেন বিস্তারিত।
বান্দরবানের লামার বড়ইতলিপাড়া দুর্গম এই পাহাড়ে বসবাস কয়েকশো পরিবারের। বন্যায় চারদিক প্লাবিত হওয়ায় ডুবে গেছে পাহাড়ের সাথে লোকালয়ের একমাত্র সড়কটি। চকরিয়ার আমতলিপাড়ার এই দুর্গম পথ দেখেই বোঝা যায় এখানকার মানুষের জীবন কতটা কষ্টদায়ক, আর এই বন্যা তাদের জীবন করে তুলেছে আরো দুর্বিষহ। পাহাড় কেটে ছোট ছোট ঘর বানিয়ে বসবাস করছেন হতদরিদ্র মানুষ। পাহাড় কেটে বানানো হয়েছে স্কুলও, ফলে এই বর্ষায় অরক্ষিত পাহাড় আছড়ে পড়েছে বিদ্যালয়টির একটি ক্লাসরুমে, পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। বাকি কক্ষগুলো রয়েছে ঝুঁকির মধ্যেই। এখানকার আরেক বাসিন্দা মিনা আক্তার অপলক দৃষ্টিতে তাকিয়ে তার শোবার ঘরটির ওপর ধসে পড়েছে পাহাড়। কপাল গুনে প্রাণে বাঁচলেও ঝুঁকি জেনেও ছাড়তে নারাজ নিজ ভিটা। ও মাছ যাইবার মতন তো হনমিকের রাস্তা নাই, নইরে তো বাজি কি সহ্য যাবে না, এটা সহ্য না যারা মা কি করছ। যদি শত জায়গা যদি এক করো তাকে দিয়ে 10 বারে জামি টামবে এখন বেলা আইলে তো হইলে পারে পাহাড়বাসীরা জানান তাদের এলাকা থেকে আশ্রয় কেন্দ্র অনেক দূরে, তার উপর ঘর ছাড়লে রয়েছে দখল ও লুটপাটের ঝুঁকি। আমাদের এখানে যেটা আশ্রয় কেন্দ্র আছে এখানেও তো পাহাড় ধসে পড়ছে, কোথায় যাবো আর? এখানে কোনো আশ্রয় কেন্দ্র নাই। এখান থেকে আশ্রয় কেন্দ্র যেতে হলে প্রায় 3 কিলোমিটার যেতে হবে। এই যে বাড়িতে মাল সামান আছে, মনে করেন এরা ছাগল আছে, এখানকার যদি এরা চলে যায় বাড়ির মালামাল সব লুট করে নিয়ে যাবে। পরিবেশবাদীরা বলছেন পাহাড় কাটার সময় দায়িত্বশীল সংস্থাগুলোর কোনো তৎপরতা দেখা যায় না, তাই বর্ষা এলে পাহাড়ের পাদদেশ বা উপর থেকে মানুষকে সরানোর কাজকে অপতৎপরতাই বলছেন তারা। বর্ষা মৌসুম আসলে, বন্যা শুরু হলে কিংবা বৃষ্টি শুরু হলে প্রশাসন যেভাবে পাহাড় রক্ষার জন্য আন্তরিকতা দেখায়, এটা যদি সারা বছর থাকতো তাহলে কক্সবাজারে কোনো ধরনের পাহাড় ধসের কোনো ঘটনা ঘটতো না এবং পাহাড় কাটারও কোনো শক্তি সৃষ্টি হতো না। প্রতি বর্ষায় মানুষ সরানোর উদ্যোগ নয়, পাহাড় কাটা ও দখল ঠেকাতেই কার্যকর পদক্ষেপ চায় পরিবেশবাদী সংগঠনগুলো। নাইম আল চিকো, লামা, বান্দরবান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে দেশে ফিরে আত্মসমর্পণের সুযোগ নেই। প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরা মাত্রই তাকে গ্রেপ্তার হয়ে কারাগারে যেতে হবে। আর এমনটাই জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল হক। দুপুরের সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, সরকার কূটনৈতিকভাবে তাকে ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার আইনি ভাগ্য নিয়ে তৈরি হয়েছে নতুন সমীকরণ। সাবেক এই প্রধানমন্ত্রী সম্প্রতি গণমাধ্যমে জানিয়েছেন ডিসেম্বরে দেশে ফিরতে চান তিনি। তাই তিনি ফিরে এলে কি হবে পরবর্তী আইনি পদক্ষেপ, তা নিয়ে চলছে আলোচনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানালেন, শেখ হাসিনার স্বাধীনভাবে দেশে ফিরে সাধারণ নাগরিকের মতো আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। উনি যেটা বলেছেন যে তিনি এসে আত্মসমর্পণ করবেন, এটার আইনগত কোনো সুযোগ আমি দেখি না। কারণ হচ্ছে তিনি ভারত সরকারের নিয়ন্ত্রণে ওখানে নির্বাচনে আছেন, তাকে আসতে গেলে ওই সরকারের নিয়ন্ত্রণ থেকেই আসতে হবে। তো তিনি এসে আত্মসমর্পণ করবেন, এইটার কোনো আইনগত সুযোগ। শেখ হাসিনার বিরুদ্ধে রয়েছে গ্রেফতারি পরোয়ানা, তাই আশা মাত্রই হতে হবে গ্রেফতার। এক সরকার আরেক সরকারের কাছে হ্যান্ডওভার করবে, অথবা তিনি যদি অন্য কোন প্রক্রিয়া হলে পুলিশের হেফাজতে যাবে। সম্প্রতি শেষ হয়েছে শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলার তদন্ত কাজ। এই মামলাতেও প্রধান আসামি শেখ হাসিনা। আনুষ্ঠানিক অভিযোগপত্র দেওয়া হবে 21 জুলাই। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। আর্থিক খাতে শৃঙ্খলায় সরকার কোনো প্রকার আপোষ করবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রবিবার জাতীয় সংসদের অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, শেয়ার বাজার ও দেশের অর্থ লুটপাট জড়িতদের ব্যাপারে বিএনপি সরকার আপোষ করবে না। এ সময় ফ্যাসিস্ট সরকারের সময় মুজিব বর্ষ পালনে সারা দেশের 982,91,74,000 কোটি টাকা লুটপাট করেছে। এছাড়া জাতীয় সংসদের সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের ওপর আলোচনা হয়। মুজিব বর্ষ পালন উপলক্ষে প্রতিটি জেলা উপজেলায় বিভিন্ন ধরনের কর্মসূচি বাস্তবায়ন সর্বমোট 982,91,74,000 কোটি টাকা ব্যয় করেছে মাননীয় স্পিকার। এছাড়া প্রধানমন্ত্রীর 1 বছরের খাওয়া দাওয়ার খরচ হয়েছে 35 কোটি টাকা।
জনগণের স্বার্থ রক্ষা করে নতুন ঋণ কর্মসূচির জন্য IMF এর সাথে আলোচনা করছে সরকার। আওয়ামী লীগের নেয়া ঋণ জনগণের স্বার্থ বিরোধী ছিল, সেটি বাদ দিয়ে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে নতুন ঋণ কর্মসূচির পথে হাঁটছে বিএনপি সরকার। এদিকে অর্থনীতিকে শক্তিশালী করা এবং বিদেশি বিনিয়োগ বাড়াতে ভিসা নীতি সহজ এবং আধুনিক করারও কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। IMF এর কাছ থেকে সবশেষ 2023 সালে 470 কোটি ডলারের ঋণ কর্মসূচি নিয়েছিল আওয়ামী লীগ সরকার। অন্তর্বর্তী সরকার সেই কর্মসূচির আকার বাড়িয়ে 550 কোটি ডলারে উন্নীত করে। মোট 5 কিস্তিতে বাংলাদেশ 364 কোটি ডলার পায়। তবে ষষ্ঠ কিস্তির অর্থ ছাড় নিয়ে প্রায় 1 বছর আলোচনা চলে, শেষ পর্যন্ত তা ছাড় হয়নি। এখন উভয় পক্ষ নতুন ঋণ কর্মসূচির দিকে এগোচ্ছে। সে লক্ষ্যে সচিবালয় অর্থ বিভাগের সঙ্গে বৈঠকে বসে IMF প্রতিনিধি দল। অর্থমন্ত্রী বলেন, আগের সরকারের ঋণ কর্মসূচিতে অনেক শর্ত ছিল যা জনগণের স্বার্থ বিরোধী। বর্তমান সরকার এসব বাদ দিয়ে জনবান্ধব নতুন সংস্কারমূলক কর্মসূচিতে আগ্রহী। সংস্থাটির সাথে সেই আলোচনা চলছে। আমরা তো আগের প্রোগ্রাম থেকে বেরিয়ে আসছি, কারণ ওরা আগের প্রোগ্রাম হচ্ছিল ওই স্বৈরাচার আমলের যে প্রোগ্রামটা করেছিল ফ্যাসিস্ট আমলের, ওখানে অনেকগুলো বিষয় তো আমরা সম্মত হইনি। কিস্তির টাকা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। আমার চিন্তা হচ্ছে যে প্রোগ্রামে যাব এটা বাংলাদেশের স্বার্থ সংরক্ষিত হবে কিনা। তিনি আরো জানান, দেশের অর্থনীতির স্বার্থে ও বিদেশি বিনিয়োগ বাড়াতে বর্তমান ভিসা নীতি আরো সহজ ও আধুনিক করা হবে। এর ফলে দেশের পর্যটন শিল্প সমৃদ্ধ হবে। একটা ভিসা নীতি একটা দেশ সম্বন্ধে কথা বলবে, এখানে পর্যটন, এখানে যারা বিনিয়োগ করবে, এই দেশে মানুষ আসবে, এই দেশের উপর আস্থা রাখবে, ভিসা নীতিতে একটা বড় ভূমিকা আছে এখানে। সোমবার সচিবালয়ে IMF প্রতিনিধি দলের সাথে অর্থমন্ত্রীর বৈঠক হবার কথা রয়েছে। শানাজি আসমিন, নিউজ 24, ঢাকা। দর্শক, ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সাথে থাকার জন্য।